হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে কেমিক্যাল কাইনেটিক্সের অনশর্ট ভিডিও। কেমিক্যাল কাইনেটিক্স থেকে যে টপিকগুলো ভালো করে দেখতে হবে নিট বা ডাব্লিউবিজেইর জন্য, সেইগুলো নিয়েই আজকের লেকচার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, দরকার হয় নোট করে নেবে। অবশ্যই তোমরা বইতে পাবে, কিন্তু তাও একটু নোট করে নেবে। পড়তে পড়তে নোট করার সময় তাহলে সেটা থেকেও শেখা যায়। যাই হোক, আমরা শুরু করি। দেখো, কেমিক্যাল কাইনেটিক্সে আমরা যখন কোনো একটা রিয়াকশন বলি, ধরো সাপোজ আমি বলছি এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে পি, তাই তো? একটা রিয়েজেন্ট, এই রিয়েজেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এই রিয়াকশনে আমরা যদি সময়ের সাথে যদি গাঢ়ত্বটা দেখার চেষ্টা করি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের, সেটার কি চেঞ্জ হবে, তাই তো? এটা কনসেন্ট্রেশন টাইমের রেসপেক্টে, তাই তো? আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে কিন্তু এক্সপোনেনশিয়ালি যে বিক্রিয়ক পদার্থ তার গাঢ়ত্ব কমতে থাকে। এটা এ এর গাঢ়ত্ব কমতে থাকে, আর এক্সপোনেনশিয়ালি কিন্তু প্রোডাক্টের গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকে, তাই তো? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কমন জিনিস। এইবার এখন আমরা বিক্রিয়া হার কি করে বের করবো? বিক্রিয়া হার বলতে কি, একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির যে পরিমাণ, সেটাকে আমরা বিক্রিয়া হার বলি, তাই তো? অর্থাৎ ইউনিট টাইমে আমরা দেখব কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কতটা পরিমাণ হ্রাস পাচ্ছে বা কোনো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে বিক্রিয়া হার। তাহলে সাপোজ এই যে একটা বিক্রিয়া আমরা যদি কনসিডার করি, ধরো বললাম এ মোল এ থেকে বি, এ মোল এ আর বি মোল বি বিক্রিয়া করে যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে সি মোল সি আর ডি মোল ডি উৎপন্ন করছে একটা বিক্রিয়া। ঠিক আছে? এই বিক্রিয়া হারটা কি হবে? মনে রাখবে এই যে সহগগুলো থাকে, এই যে সহগগুলো বেসিক্যালি তাদের মোল সংখ্যা, সেটা কিন্তু সবসময় ভাগ হয়। অর্থাৎ আমরা যদি বলি তাহলে -1/a ডেল এ বাই ডেল টি -1/b ডেল বি বাই ডেল টি equals to 1/c concentration del c by del t to 1/d del d by del t। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে বিক্রিয়ক যারা, অর্থাৎ এই দুজন, এরা বিক্রিয়ক পদার্থ, আর এই দুটো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যেহেতু কমতে থাকে, সেই জন্য আগে দেখো মাইনাস, এই যে দুটো দেখো আগে মাইনাস সাইন আছে, তাহলে গাঢ়ত্ব কমতে থাকে সেই জন্য সময়ের সাথে সাথে, তাই নেগেটিভ সাইন। আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পায় সেই জন্য পজিটিভ সাইন। বুঝা গেল? আর সবসময় সহগটা কিন্তু মনে রাখবে যে ভাগ হয়ে যায়। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে শর্ট ভিডিও আমি ডিটেলসে কিছু বলছি না, অন শর্ট ভিডিও বলে। ক্লিয়ার? তাহলে আমরা একটা উদাহরণ দিই। সাপোজ ধরো N2O5 বিয়োজিত হলো, N2O5 গ্যাস বিয়োজিত হয়ে NO2 গ্যাস উৎপন্ন করলো আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো। এখানে 2 মোল N2O5 গ্যাস থেকে 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে আর 1 মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এখানকার রেট কি হবে? তাহলে রিয়াকশনের রেটটা হবে R equals to half into কনসেন্ট্রেশন অফ, এর কনসেন্ট্রেশনের পরিবর্তন থার্ড ব্র্যাকেটের মধ্যে সেইটাকে লিখছি, মানে তার কনসেন্ট্রেশন বোঝাচ্ছে। কনসেন্ট্রেশন ডেল N2O5 ডেল টি equals to 1/4 ডেল্টা অফ NO2 তার গাঢ়ত্ব equals to ডেল্টা অফ O2 বাই, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু এই যে পার্টিকুলার রিয়াকশনটা লেখা হলো তার রেট। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? আচ্ছা,
এবার আমরা বিক্রিয়া হার রিয়াকশন রেটটা কিন্তু দুই ভাগে বের করা হয়। একটা হচ্ছে অ্যাভারেজ রিয়াকশন রেট আর একটা ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস ট্যান্টেনিয়াস ও ইউ এস, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, ঠিক আছে, তাৎক্ষণিক, বাংলাটা একটু লিখে দিই, তাৎক্ষণিক বিক্রিয়া হার, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট অ্যাভারেজ মানে গড় বিক্রিয়া হার, ঠিক আছে, একটা গড় একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার, ঠিক আছে। এখন কথা হচ্ছে গড়টাকে আমরা কি করে ডিনোট করি আর তাৎক্ষণিকটাকে আমরা কি করে ডিনোট করি। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে গড় বিক্রিয়া হার কিন্তু প্রকৃত বিক্রিয়া হার নির্দেশ করে না, কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়া একটা পার্টিকুলার মুহূর্তের কিন্তু প্রকৃত বিক্রিয়া হার নির্দেশ করে, যেহেতু একটা পার্টিকুলার মুহূর্তের ব্যাপার। সাপোজ একই রকম ভাবে আমরা ধরে নেব এ মোল এ আর বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি আর ডি মোল ডি তৈরি করছে, তাই তো। তাহলে এই বিক্রিয়ায় অ্যাভারেজ রিয়াকশন রেট, অ্যাভারেজ যদি আমি বলি তাহলে কি হবে, মাইনাস অফ 1/a ইন্টু del concentration of A by del T equals to minus 1/b del concentration of B by del T equals to del concentration of 1/c small c এটা, হ্যাঁ, del concentration of C capital C del T equals to 1/d del concentration of D by del T, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভারেজ বিক্রিয়া হার। কিন্তু এই অ্যাভারেজ বিক্রিয়া হার কিন্তু প্রকৃত বিক্রিয়া নির্দেশ করে না। আমরা প্রকৃত বিক্রিয়া হার নির্দেশ করার জন্য আমরা সাপোজ যদি বলি ধরো এ থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে এই বিক্রিয়ায় ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট সেটা কি করে বের করব। দেখো সেই ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট ইকুয়ালস টু, আমরা যদি কোনো একটা পার্টিকুলার সময় টি টাইমে দেখার চেষ্টা করি, সেই ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট আর ইকুয়ালস টু হবে মাইনাস লিমিট ডেল্টা টি টেন্স টু 0 del concentration of A by del T, তাই তো। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস dA by dt। আর যদি প্রোডাক্টের রেসপেক্টে লিখি তাহলে হবে লিমিট del T tends to 0 del P by del T, that is dP by dt, ঠিক আছে। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশনের তাৎক্ষণিক বিক্রিয়া। তাহলে ওই যে রিয়াকশনটার ক্ষেত্রে আমরা কি করে বলতে পারি, ইনস্ট্যান্টেনিয়াস এখানে ই পড়েছিল, এটা এ হবে, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, একটু তাড়াহুড়োতে ভুল বানান টানান একটু এ হয়ে যেতে পারে, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, এটা একটু কারেকশন করে নিতে হবে, রিয়াকশন রেট। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট কার ক্ষেত্রে আমরা বের করব, এ মোল এ বি মোল বির সাথে বিক্রিয়া করে সি মোল সি আর ডি মোল ডি উৎপন্ন করছে এই বিক্রিয়ার ক্ষেত্রে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি এখানে, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট আর ইকুয়ালস টু মাইনাস 1/a ইন্টু dA by dt equals to minus 1/b dB by dt। কেন মাইনাস হলো বুঝতে পারছো, বিক্রিয়কের আগে মাইনাস চিহ্ন, বিক্রিয়া আগে প্লাস চিহ্ন, 1/c dC by dt to 1/d dd by dt, তাই তো। এই হচ্ছে ব্যাপার ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, ক্লিয়ার? আচ্ছা, এইভাবেই কিন্তু আমরা তাৎক্ষণিক বিক্রিয়াটা নির্দেশ করি। তাৎক্ষণিক বিক্রিয়াটা কিন্তু প্রকৃত বিক্রিয়া নির্দেশ করে, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে, হলো। আচ্ছা, এর ইউনিটটা কি হবে, রিয়াকশন রেট, তার ইউনিটটা কি হবে,
তার ইউনিটটা কি হবে? দেখো অ্যাকচুয়ালি রেট, ইউনিট অফ রেট, রিয়াকশন রেট ইকুয়ালস টু কি? ইউনিট অফ কনসেন্ট্রেশন, গাঢ়ত্বের একক বাই সময়ের একক, ইউনিট অফ টাইম, তাই তো? এখন কথা হলো এই যে কনসেন্ট্রেশন, তার একক কি? মোল পার লিটার। আর টাইমের একক যদি সেকেন্ড হয় তাহলে এটা অ্যাকচুয়ালি মোল পার লিটার পার সেকেন্ড। টাইমটাকে সেকেন্ডে করলে পার সেকেন্ড হবে, মোল পার লিটার পার সেকেন্ড হবে। যদি মিনিটে বলো তাহলে মোল পার লিটার পার মিনিট হবে, এরকম ভাবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল রিয়াকশনের রেট, তার ইউনিট। আচ্ছা, গেল। এটা এটা হলো। এরপরে আমরা যেটা আলোচনা করব, ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র। সাপোজ আমি সেই রিয়াকশনটাকে ধরে নিচ্ছি এ মোল এ, বি মোল বি থেকে সি মোল সি আর ডি মোল ডি উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার হার অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, ল অফ অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, ভরক্রিয়া সূত্র অনুসারে, ভরক্রিয়া সূত্র অনুসারে রেটটা, রিয়াকশন রেটটা হবে, রিয়াকশন রেট সেটা যদি আর হয় তাহলে সেই আর প্রপোর্শনাল টু যে বিক্রিয়ক পদার্থগুলো আছে, এইটা আর এইটা বিক্রিয়ক পদার্থ, তাদের অণুর সংখ্যার ঘাতে মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক। তাহলে রিয়াকশন রেটটা, তাই তো? এটা ভরক্রিয়া সূত্র বলছি। তাহলে concentration of A to the power A into concentration of B to the power B, that is আমরা বলতে পারি থিওরিটিক্যালি রিয়াকশনের রেট ভরক্রিয়া সূত্র অনুসারে K একটা কনস্ট্যান্ট, যেটাকে হার্ট ধ্রুবক বলা হয়, তাই তো? তাহলে রিয়াকশনের রেটটা অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন অর্থাৎ ভরক্রিয়া সূত্র অনুসারে কিন্তু এটা হয়। এটা কিন্তু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, থিওরিটিক্যালি হয় এটা। কোন একটা মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়কের অনুসংখ্যার ঘাতনীত মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক হয় রিয়াকশন রেটটা। ঠিক আছে, এটা ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা লিখতে পারি। থিওরিটিক্যালি আমরা কিন্তু রিয়াকশনের রেটটা কি সেটা বলতে পারি, অর্থাৎ রেট ল। এবার ধরো এক্সপেরিমেন্টালি আমরা বলছি, এক্সপেরিমেন্টালি ওই রিয়াকশনেরই রেট এরকম আসলো a to the power alpha into b to the power বিটা। এবার যদি a আলফা ইকুয়ালস টু a আর b ইকুয়ালস টু b হয়, তখন এক্সপেরিমেন্টালি রেজাল্টটা থিওরিটিক্যাল রেজাল্ট, অর্থাৎ সেটা মিলে যাচ্ছে, তাই তো? তাহলে এই এক্সপেরিমেন্টাল এর থেকে আমরা যেটা পাই, এক্সপেরিমেন্টাল এর থেকে পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত যে সমীকরণ, সেটাকে আমরা বলি হার সমীকরণ, রেট ইকুয়েশন। কি বলি? রেট ইকুয়েশন, হার সমীকরণ, তাই তো? এবার আলফা ইকুয়ালস টু এ যদি হয়ে যায়, বা ওই এই রিয়াকশনটার ক্ষেত্রে, পার্টিকুলার এই রিয়াকশনটার ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু যদি এ আর বিটা ইকুয়ালস টু যদি বি হয়ে যায়, তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর থিওরিটিক্যাল রেজাল্ট মিলে যায়। সবসময় যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর থিওরিটিক্যাল রেজাল্ট মিলবে সেটা কিন্তু নয়। তাহলে পরীক্ষালব্ধ ফলের ভিত্তিতে যেটা হয়, সেখানে ওই যে এটা বেসিক্যালি এই আলফা প্লাস বিটা, এটাকে বলা হয় অর্ডার। এটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন, টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, সামগ্রিক ক্রম বিক্রিয়ার, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ফলাফলের ভিত্তিতেই রচিত হয়। কিন্তু রেট ইকুয়েশনটা যেটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন হয়, তার যে বিক্রিয়কগুলো থাকে তাদের যে ঘাতটা, তাদের যোগফল, অর্থাৎ এইখানে দেখো এক্সপেরিমেন্টালি আলফা বিটা। থিওরিটিক্যালি যেটা হয় সেটা কিন্তু আমরা করবো না, সবসময় এক্সপেরিমেন্টালি যেটা সেটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয়। এবার এক্সপেরিমেন্টের সাথে থিওরিটিক্যাল রেজাল্ট মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা,
হার্ড এখানে এই যে কে, এটা এই কেটা কি এখানে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট হার ধ্রুবক। ঠিক আছে, হার ধ্রুবকটা কি, যদি একক গারত্ব বলি তাহলে রেটটাই হচ্ছে হার ধ্রুবক। ক্লিয়ার? এইগুলো হলো। এবার আমরা যে ক্রোমটার কথা বললাম, অর্ডার অফ দ্য রিয়াকশন, অর্ডার অফ এ কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনটাকে কিন্তু আমি সবসময় ছোট করে লিখছি, তোমরা ফুল বাক্যে লিখবে, যারা দেখবে ভিডিও তারা কিন্তু, আমি আমার মতো করে ছোট করে লিখছি অর্ডার অফ দ্য, তাই তো? তাহলে আমরা বলছি এই রকম একটা বিক্রিয়া, এমোল এ বিমোল বির সাথে বিক্রিয়া আর সিমোল সির সাথে বিক্রিয়া করে ডিমোল ডি আর ইমোল ই উৎপন্ন করছে, তাই তো? তাহলে এই বিক্রিয়ার এক্সপেরিমেন্টাল যে রেট ইকুয়েশন, এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন, সেটা বলছে এই রকম যে আর ইকুয়ালস টু কে এ টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার, সরি আলফা বিটা লিখে ফেলেছি, ঠিক আছে, আলফা বি টু দি পাওয়ার বিটা সি টু দি পাওয়ার গামা, তাই তো? আমি আবার লিখছি এখানে concentration of a to the power alpha into concentration of b to the power beta into concentration of c to the power gamma। এক্সপেরিমেন্টালি এই সহগগুলো পাওয়া গেল। যদি থিওরিটিক্যালি বলতাম তাহলে কি হতো, থিওরিটিক্যালি কি হতো, a to the power a, b to the power b, c to the power c হতো, তাই তো? থিওরিটিক্যালি আমরা যদি ল অফ মাস অ্যাকশন এটাকে ভাবতাম তাহলে এটা হতো, কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি এ করবো, এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে প্রাধান্য দেবো, এক্সপেরিমেন্টালি যেটা আসবে সেটা। তাহলে এক্সপেরিমেন্টালি এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার, টোটাল অর্ডারটা অফ দ্য রিয়াকশন কি, রিয়াকশন কি হচ্ছে, টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন আলফা প্লাস বিটা প্লাস গামা, অর্থাৎ যে সহগগুলো এক্সপেরিমেন্টালি থাকে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি ঘাতে রেট ইকুয়েশনে যে মোলার গারত্বের ঘাতে যে এগুলো থাকে সংখ্যাগুলো, তাদের যোগফল, সেটা হচ্ছে টোটাল ক্রোম, সামগ্রিক ক্রোম, তাই তো? এটা এই আলফা ইকুয়ালস টু এ বা বিটা ইকুয়ালস টু বি আর গামা ইকুয়ালস টু সি হতেও পারে, আবার নাও পারে, হতেও পারে আবার নাও পারে। যখন এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ভালো করে শুনবে, যখন এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর থিওরিটিক্যাল রেজাল্ট মিলে যাবে তখন কি হতে পারে, এটা হবে, আর যদি না মেলে তখন কি এটা হবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা কিছু রিয়াকশন, বিভিন্ন রকমের রিয়াকশন, তাদের উদাহরণ দেব। প্রথম আমরা বলবো জিরো অর্ডার রিয়াকশন, মানে যে বিক্রিয়ার ক্রমটা শূন্য, জিরো অর্ডার রিয়াকশন, শূন্য ক্রম বিক্রিয়া, জিরো অর্ডার রিয়াকশন, শূন্য ক্রম বিক্রিয়া। তার মানে এনটা, এই যে অর্ডারটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন, অর্ডার অফ দ্য রিয়াকশন এন, অর্থাৎ এখানে এন ইকুয়ালস টু হয়েছিল আলফা প্লাস বিটা প্লাস গামা, সেটা ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সিও হতে পারতো যদি এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর থিওরিটিক্যাল রেজাল্ট মিলে যায়, আবার নাও পারে। সেই জন্য আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্টের ভিত্তিতেই এটা বলছি, এক্সপেরিমেন্টাল রেজাল্টের ভিত্তিতেই কিন্তু হার সমীকরণটা রচিত, আমি কিন্তু বারবার বলছি। তাহলে ওভারঅল অর্ডার যেটা, ওভারঅল অর্ডার এন ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা হলো, টোটাল না বলে ওভারঅলও বলতে পারো, ওভারঅল অর্ডার, ঠিক আছে? আচ্ছা, জিরো অর্ডার রিয়াকশন, তাহলে জিরো অর্ডার রিয়াকশন এর একটা উদাহরণ হচ্ছে সব থেকে ভালো, এটা হচ্ছে উচ্চ চাপে এইচ আই যে গ্যাসটা আছে তার বিয়োজন, সেটা কিন্তু গোল্ডের সারফেসে অধিশোষিত হয়, হয়ে কিন্তু সেটা বিয়োজিত হয় যদি হাই প্রেশার,
হাই প্রেশার দেওয়া হয়, তাহলে হাই প্রেশারে বিয়োজিত হয়ে কিন্তু সেটা হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস তৈরি করে, আয়োডিন গ্যাস তৈরি করে। এইখানে রিয়াকশনের রেটটা দেখা যায়, রিয়াকশনের রেট টু দি পাওয়ার 0, তাহলে এর ঘাতে যেহেতু n ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, তাহলে তাই জিরো অর্ডার রিয়াকশন, n ইকুয়ালস টু 0 জিরো অর্ডার রিয়াকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশন, কারণ n ইকুয়ালস টু এখানে 0। কিন্তু আমরা যদি থিওরিটিক্যালি বলতাম তাহলে Hi টু দি পাওয়ার 2 হওয়ার কথা ছিল, কনসেন্ট্রেশন অফ Hi টু দি পাওয়ার 2 হওয়ার কথা ছিল থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে ভরক্রিয়া সূত্র কাজে লাগালে দেখো 2 হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায়, এক্সপেরিমেন্ট করে দেখা যায় এর কনসেন্ট্রেশন উপর নির্ভর করেই না, ঠিক আছে। তাহলে শূন্য ক্রম বিক্রিয়া একটা জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা, তারপরে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের কথা বলবো। ফার্স্ট অর্ডার রিয়াকশন, প্রথম ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিয়াকশন, প্রথম ক্রম বিক্রিয়া, এখানে n ইকুয়ালস টু 1, তাই তো। তাহলে আমরা একটা উদাহরণ দিই, N2O5 গ্যাস, তার তাপীয় বিয়োজন, এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে NO2 গ্যাস উৎপন্ন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টালি N2O5 রিয়াকশনের রেট ইকুয়েশনটা এরকম হয়, কিন্তু বাস্তবে কি হওয়ার, বাস্তবে কিন্তু এটা হচ্ছে, তাই তো। কিন্তু আমরা যদি থিওরি ভাবি, থিওরিটিক্যালি মাস অ্যাকশন লটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু N2O5 টু দি পাওয়ার 2 হওয়ার কথা, দেখো এখানে সহগ 2 আছে, তাই তো। কিন্তু বাস্তবে এটা দেখা যায়, তার মানে এটার মাথায় কি 1, তাহলে n ইকুয়ালস টু 1 এখানে, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া, বোঝা গেল। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন আছে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, রিয়াকশনটা হচ্ছে এইরকম, C12H22O11, এটা জল লার্জ H+ মাধ্যমে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে, C6H12O6 দুটোই একই সংকেত, গ্লুকোজ গঠন সংকেত আলাদা কিন্তু সংকেত একই, C6 একটা কিটোহেক্সোস একটা অ্যালডোহেক্সোস, এটা ফ্রুক্টোজ তৈরি করে, আম্লিক মাধ্যমে সুক্রোজের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এটা কিন্তু সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। কারণ এই রিয়াকশনের রেটটা আমরা ভাবতে পারি জলের উপরে নির্ভর করে, কিন্তু জলটা লার্জ এক্সেস অ্যামাউন্টে থাকার জন্য জলের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না, তাহলে দেখে মনে হচ্ছে জলের উপর নির্ভর করছে, কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র সুক্রোজের উপর নির্ভর করছে, তাই বলা হয় ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। বাস্তবে দেখা যায় শুধুমাত্র এর উপরেই নির্ভর করছে। দুজন রিয়াকশনে পার্টিসিপেট করলেও জলটা এক্সেস অ্যামাউন্টে থাকার জন্য শুধুমাত্র সুক্রোজের উপর রিয়াকশনের রেটটা নির্ভর করছে, তাই এটা হচ্ছে সিউডো প্রথম ক্রম বিক্রিয়া বলা হয়, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, সেকেন্ড অর্ডার বিক্রিয়া, সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেকেন্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন, ওকে, তার মানে n ইকুয়ালস টু 2, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। একটা উদাহরণ দিই, যেমন NOCl, নাইট্রোসিল ক্লোরাইড গ্যাসের বিয়োজন, এই নাইট্রোসিল ক্লোরাইড গ্যাস বিয়োজিত হয়ে NO নাইট্রাস অক্সাইড আর ক্লোরিন গ্যাস, নাইট্রিক অক্সাইড, সরি NO মানে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোসিল ক্লোরাইড গ্যাস বিয়োজিত হয়ে NO আর ক্লোরিন। তাহলে এইখানে রিয়াকশনের রেটটা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে কিন্তু NOCl এর দ্বিঘাতের সমান, তাই তো। তাহার মানে আমরা এখানে দেখো এটা বাস্তবে যেটা হচ্ছে সেটা কিন্তু থিওরিটিক্যালিও হতো, দেখো ভরক্রিয়া লাগালেও সেই রেট ইকুয়েশনটা সেম আসতো, তাই তো। কিন্তু এক্সপেরিমেন্টালি কিন্তু এটা কিন্তু এক্সপেরিমেন্টালি সবসময় এক্সপেরিমেন্টটাকে এ করা হয়, এক্সপেরিমেন্টালি মনে রাখবে, EXP মানে এক্সপেরিমেন্টালি এটা হচ্ছে, তার মানে এখানে রিয়াকশনের রেটটা কিন্তু এই যে NOCl এর গাঢ়ত্বের বর্গের সমানুপাতিক হয়েছে, তাই তার
ঘাতে আছে 2, সেজন্য বিক্রিয়ার ক্রম হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এইরকম আছে। তৃতীয় ক্রম হয়, আমি ওইসব উদাহরণে যাচ্ছি না, আমরা লাস্ট একটা বলছি ভগ্নাংশ ক্রম বিক্রিয়া, সেইটা একটু মনে রাখবে। এই একটা বিক্রিয়ায় অ্যাসিটালডিহাইড গ্যাস, আমার এটাই মনে আছে এখন, অ্যাসিটালডিহাইড গ্যাসকে যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করা হয় তাহলে মিথেন গ্যাস আর কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি হয়। এই বিক্রিয়ার যে ক্রম, সেই ক্রমটা ভগ্নাংশ হয়, অর্থাৎ 3/2 হয়। সেটা কি করে? এই যে অ্যাসিটালডিহাইডের গাঢ়ত্বের ঘাত 3/2 হয়, তাই তো? তাহলে এখানে Nটা 3/2, তাহলে এটা ভগ্নাংশ ক্রম বিক্রিয়া। ঠিক আছে, ভগ্নাংশ ক্রম বিক্রিয়া। ফ্র্যাকশন অর্ডার রিঅ্যাকশন, ভগ্নাংশ ক্রম বিক্রিয়া। ঠিক আছে, ফ্র্যাকশন অর্ডার রিঅ্যাকশন, তাই যেখানে N। আচ্ছা, এইরকম হলো। এবার আমরা যদি রিঅ্যাকশনের রেট তো একক জানি। এবার ধরো সাপোজ আমরা nth অর্ডার রিঅ্যাকশন যদি কল্পনা করি, nth অর্ডার রিঅ্যাকশন, তাহলে nth অর্ডার রিঅ্যাকশন যদি ভাবি, তাহলে সাপোজ আমি বলছি এই এ মোল এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এরকম একটা বিক্রিয়া, সেটা nth অর্ডার রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশন nth অর্ডার রিঅ্যাকশন কনসিডার করলাম। তাহলে এখানকার রেটটা কি হবে? রেট ইকুয়েশনটা কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার n হবে। nth অর্ডার বিক্রিয়া যেহেতু বলেছি, এইটা হবে a টু দি পাওয়ার n, তাই তো? তাহলে এখানকার k ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? k ইকুয়ালস টু রেট কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার n। তাহলে এর ক্ষেত্রে এই যে k রেট কনস্ট্যান্টের ইউনিটটা কি হবে? ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, অর্থাৎ nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট k এর ইউনিট কি হবে? সেটার ইউনিটটা কি হবে? কি হবে? দেখো, রেটের ইউনিটটা আমরা একটু আগেই বললাম, আগেই বলেছি, মোল পার লিটার পার সেকেন্ড হয়। আর গাঢ়ত্বের একক কি? মোল পার লিটার। তাহলে মোল পার লিটার টু দি n। তাহলে আলটিমেটলি এই যে k এর ইউনিটটা কি হবে? মোল 1 মাইনাস n ইন্টু লিটার n মাইনাস 1 হবে। লিটারটা উপরে উঠে গেলে লিটার টু দি পাওয়ার -1, উপরে উঠলে n মাইনাস 1। আচ্ছা, সেকেন্ড এরকম কিছু একটা দেখো, ঠিক আছে? অনেক সময় বইগুলোতে এরকম লেখা থাকে, মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n ইন্টু সেকেন্ড ইনভার্স, এইভাবে লেখা থাকে অনেক বইতে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই 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 ফর্মুলাটা যদি মনে রাখতে পারি, এইটা যদি আমরা এইভাবে ট্রিকি মনে রাখতে পারি, তাহলে nth অর্ডারের ক্ষেত্রে যখন n ইকুয়ালস টু 0, মানে জিরো অর্ডার রিঅ্যাকশন, তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি কি তার ইউনিট কি হবে? n এর মান 0 বসিয়ে দাও, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, তাই তো? মোল পার লিটার পার সেকেন্ড। দেখো এইখানে n এর মান যদি 0 বসিয়ে দাও, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার 1 ইন্টু সেকেন্ড ইনভার্স, তার মানে মোল পার লিটার পার সেকেন্ড ইউনিট। এবার n যদি 1 হয়, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এইগুলো দিয়েই কোশ্চেন পড়ে, কিন্তু ইউনিট বিভিন্ন অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে জাস্ট এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। কিভাবে বের করা হচ্ছে সেটা। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো, n যেহেতু 1, তাহলে আমরা মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n, মানে 1 মাইনাস 1 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে মোল লিটার টু দি পাওয়ার 0 মানে সেটা 0, তার মানে শুধুমাত্র সেকেন্ড ইনভার্স। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু
কে এর যে ইউনিট অর্থাৎ রেট কনস্ট্যান্টের যে ইউনিট সেটা কিন্তু সেকেন্ড ইনভার্স হয়, সেটার কিন্তু সেকেন্ড ইনভার্স হয় কে এর ইউনিটটা। কে এর ইউনিটটা কি হয়? সেকেন্ড ইনভার্স। তার এককটা সেকেন্ড ইনভার্স ফার্স্ট। এরকম বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বের করবে তোমরা নিজেরা, জাস্ট ওইটুকু মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যদি ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট, তার আগে একটা জিনিস আণবিকতা মনে রাখবে। যদি আমরা মৌলিক বিক্রিয়া বা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া বলি, তাহলে সেই বিক্রিয়ায় যতগুলো অণু বা পরমাণু বা মুক্ত মূলক বা আয়ন অংশগ্রহণ করছে সেটাই তার আণবিকতা। ঠিক আছে? আণবিকতা কিন্তু সবসময় কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা কখনোই ভগ্নাংশ শূন্য বা ঋণাত্মক হবে না। ঠিক আছে? আমরা দেখলাম আণবিকতা কখনো ভগ্নাংশ হতে পারে না, কিন্তু অর্ডার কিন্তু ভগ্নাংশ হয়, বিক্রিয়ার ক্রম কিন্তু ভগ্নাংশ হয়। তাহলে আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণ, তার অবকলিত রূপ, এইগুলো নির্ণয় করব। তাহলে প্রথমে যেখান দিয়ে কোশ্চেন পড়তে পারে, প্রথমে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, এক কালি অনেকক্ষণ হয়ে গেছে। প্রথমে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেই শুরু করি। জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন তার রেট ইকুয়েশন টিকুয়েশন গুলোই কি কেমন হয়। দেখো, জিরো অর্ডার রিয়াকশন আমরা বলছি একটা শূন্যক্রম বিক্রিয়ায় এ থেকে প্রোডাক্ট তৈরি করছে। তাহলে এখানে কিন্তু রেটটা কি হবে? রেটটা মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার জিরো, তাই তো? তাহলে এইখানে হয়ে যাবে মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়ালস টু কে। তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেট করো উভয় দিকে, ডি এ কেটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, ডিটি ডিটি, তাই তো? তাহলে কি হবে? এ কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কেটি প্লাস সি, সিটা কি ইন্টিগ্রেশন ধ্রুবক, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন ধ্রুবক। তাহলে when t equals to 0 তখন কি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কি এ নট বাই এ জিরো, ইনিশিয়াল গাঢ়ত্ব, তাই তো? তাহলে এটা যদি বসাই এইখানে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এই সমীকরণে বসাই, তাহলে কি হবে? এ জিরো ইকুয়ালস টু সি। তাহলে সি এর মানটা আবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা কি পাবো? এ ইকুয়ালস টু কেটি প্লাস এ জিরো। তাহলে এইখানে আমরা বলতে পারি এ মাইনাস এ জিরো, এটা কি টি সময়ে গাঢ়ত্ব বিক্রিয়কের, আর প্রারম্ভিক গাঢ়ত্ব এ জিরো, এটা হার ধ্রুবক। এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, এই জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, সরি জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট ইকুয়েশন। ঠিক আছে? ও সরি, একটা মাইনাস ছিল, মাইনাস দিতে ভুলে গেছি, মাইনাস। তার মানে এইটা হবে সি ইকুয়ালস টু মাইনাস এ জিরো, তাহলে এইটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে এ মাইনাস এটা জিরো প্লাস। ঠিক আছে? একটু কারেকশন করে নাও, এখানে একটা মাইনাস ছিল আমি লক্ষ্য করিনি, তাহলে মাইনাস। তাহলে হয়ে যাচ্ছে দেখো আলটিমেটলি কি এ জিরো মাইনাস এ, সেই জন্য ইকুয়ালস টু কেটি, বা এটাকে তোমরা লিখতে পারো এইভাবে, কে ইকুয়ালস টু এ জিরো প্রারম্ভিক গাঢ়ত্ব মাইনাস টি সময়ে গাঢ়ত্ব বাই সময়, হচ্ছে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। ঠিক আছে? এটা জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বোঝা গেল? তাহলে এইটা ছিল আলটিমেটলি, এটা মাইনাস ছিল এখানে, হ্যাঁ, এই মাইনাসটা এই মাইনাস। তাহলে এই 1 নম্বর সমীকরণ, সেখানে গিয়ে আমরা কি করলাম, টি ইকুয়ালস টু জিরো, যখন টি ইকুয়ালস টু জিরোটা প্রারম্ভিক গাঢ়ত্ব এ জিরো, তাহলে ওই এ জায়গায় এ জিরো বসালাম, আর টি মান জিরো বসালে কে ইন্টু জিরো মানে জিরো, আর সি, তাহলে সি এর মান বেরিয়ে গেল, সেই সি এর মানটা মাইনাস এ জিরো, সেই এ জিরোর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। এই সমীকরণে বসালে আমরা যেটা পাই, মাইনাস এ ইকুয়ালস টু কেটি মাইনাস এ জিরো,
এদিক ওদিক করলে একটু এদিক ওদিক করলে আমরা দেখতে পাই a0 মাইনাস a ইকুয়ালস টু kt, তাহলে k ইকুয়ালস টু এটা জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হয়। তাহলে হাফ লাইফ পিরিয়ড কি হবে, টি হাফটা কি হবে, যখন t ইকুয়ালস টু টি হাফ হয় তখন কিন্তু a ইকুয়ালস টু a0/2 হয়, মনে রাখবে। অর্থাৎ যে টাইমে প্রারম্ভিক গাঢ়ত্ব, প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ যে টাইমে গাঢ়ত্বটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, সেই টাইমটাকে আমরা বলি অর্ধায়ু, হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড, ঠিক আছে, অর্ধায়ু, হাফ লাইফ পিরিয়ড। ক্লিয়ার? আচ্ছা, একই রকম ভাবে এটা যদি হয় তাহলে আমরা এখানে ওই যে a0 মাইনাস a0/2 বাই a0/2 t হাফ ইকুয়ালস টু k, তাহলে আমরা এখানে লিখতে পারি a0/2 t হাফ ইন্টু k। তাহলে আমরা এখান থেকে t হাফ ইকুয়ালস টু কি বলতে পারি, অর্ধায়ু জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে t হাফ অর্ধায়ু ইকুয়ালস টু a0 ইনিশিয়াল গাঢ়ত্ব বাই 2 ইন্টু রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। অর্থাৎ একটা সমীকরণ পাওয়া গেল জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, জিরো অর্ডার রিয়াকশন আলটিমেটলি সামারি করে মনে রাখবে a0 মাইনাস a ইকুয়ালস টু kt হয়, আর t হাফ ইকুয়ালস টু a0/2k হয়, তাই তো? তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক অর্ধায়ুটা, ঠিক আছে, অর্ধায়ুটা প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। আচ্ছা, এবার যদি আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এরকম সমকলিত রূপ বা হার্ড সমীকরণ বের করতে চাই, তাহলে কি হয়, আমরা যদি বলি ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন ফার্স্ট অর্ডার রিয়াকশনে আমরা বলছি একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন এ প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে তার রেটটা কি হবে, মাইনাস dA/dt, দ্যাট ইজ ইকুয়ালস টু কি, k ইন্টু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার 1, কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার 1, যেহেতু ক্রমটা 1, তাই তো? এবার এখানে আমরা লিখতে পারি মাইনাস dA/dt, that is equals to k into concentration of a to the power 1, এইটা। তাহলে সরি, একই লাইন হয়ে গেল, অসুবিধা নেই। আমরা কি করব, মাইনাস dA, আমি জাস্ট লিখতে চাইছিলাম এটা a টু দি পাওয়ার 1 মানে সেটাই লিখতে চাইছিলাম, আবার 1 লিখে ফেলেছি, অসুবিধা নেই। ইকুয়ালস টু k dt, তাহলে এটা করলে আমরা কি পাই, ইন্টিগ্রেট করলে কি পাই, dx বাই x ওই আকারে আছে, মাইনাস dA/dt মানে মাইনাস ln a ইকুয়ালস টু kt প্লাস z, আমি বলছি যেটা সমকলন ধ্রুবক জেডটা, তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এবার when যখন t ইকুয়ালস টু 0 টাইম, তখন অবশ্যই এটা কি a0 ইনিশিয়াল গাঢ়ত্ব, তাই তো, a0, তাহলে এইটা যদি আমরা বসিয়ে দিই এই কন্ডিশন, মাইনাস ln a0 ইকুয়ালস টু z হবে, তাহলে সেই z এর মানটা আমরা আবার কি করব, এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে যেটা পাবো সেটা দেখো, মাইনাস ln a ইকুয়ালস টু kt মাইনাস ln a0, তাহলে আমরা বলতে পারি ln a0 মাইনাস ln a ইকুয়ালস টু kt, তাই তো? তাহলে log a মাইনাস log b সূত্র কি, তাহলে আমরা উল্টো করে ভালো করে লিখি, kt ইকুয়ালস টু ln a0 বাই a, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি k ইকুয়ালস টু 2.303 বাই t log of concentration of a0 by concentration of a, অর্থাৎ
ইনিশিয়াল গাঢ়ত্ব লগ অফ ইনিশিয়াল গাঢ়ত্ব বাই টি সময় গাঢ়ত্ব, তাই তো? অর্থাৎ আমরা যদি বলি এই এটা a মাইনাস এক্স আর a জিরোটা অ্যাকচুয়ালি a, তার মানে জিরো টাইমে গাঢ়ত্ব ছিল a আর টি টাইমে এক্স পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, তার মানে a এর গাঢ়ত্ব কত হবে a মাইনাস এক্স। সেটা বসিয়ে দিলে আমরা কিন্তু এটা সিম্পলি k equals 2.303 by t log of a by a minus x। তোমরা হাফ লাইফ পিরিয়ড ক্যালকুলেশন করবে একই রকম ভাবে হাফ লাইফ পিরিয়ডটা এখানে দেখতে পাবে t half equals to 0.693 by k হয়। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ডটা এটা হয় একদম এই সমীকরণে x equals to, অর্থাৎ যখন t equals to t half তখন x equals to কি a by 2, এইটাকে বসাবে, বসিয়ে ক্যালকুলেট করবে, t এর জায়গায় t half বসাবে আর x এর জায়গায় a by 2 বসাবে, দেখবে t half equals to 0.693 by k আছে। তাহলে এখানে কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে হাফ লাইফ পিরিয়ডটা বা অধ্যায়ুটা কিন্তু নির্ভর করে না ফার্স্ট অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে। এরকম এরকম শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। আর ইন জেনারেল একটা জিনিস মনে রাখবে, nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, nth ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সেটা কি হয়, অর্থাৎ তার রিঅ্যাকশনের রেটটা কেমন হয় সেটা একটু মনে রাখবে। দেখবে একটা আমার লেকচার আছে, সেখানে আমি বলেছি যে nth অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে রিঅ্যাকশনের রেটটা কেমন বা অধ্যায়ুটা কেমন হয়। আমি অধ্যায়ুটা নিয়ে একটু বলে দিচ্ছি এখানে। দেখবে একটা ডিটেলস লেকচার আছে আমার কেমিক্যাল কাইনেটিক্সের, সেখানে একটু দেখে নেবে ডেরিভেশনটা। আমি ডেরিভেশন করছি না, আমি জাস্ট এটা লিখে দিচ্ছি অধ্যায়ুটা nth অর্ডার রিঅ্যাকশন ফর nth অর্ডার রিঅ্যাকশন। nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে অধ্যায়ু nth অর্ডার রিঅ্যাকশন টি হাফটা হয় কিন্তু বেসিক্যালি প্রপোর্শনাল টু হয় 1 by কনসেন্ট্রেশন অফ A0 টু দি পাওয়ার n minus 1। এবার এখানে কিন্তু মনে রাখতে হবে nটা এক হবে না, কখনো এক হবে না। এক ছাড়া অন্য কিছু হবে, 0 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু এক হবে না এইখানে এই সমীকরণ, তাই তো? তাহলে এইটাকে মনে রাখবে nth অর্ডারের ক্ষেত্রে। এটার ডেরিভেশন দেখবে আছে আমার একটা এতে, এবং কেন সেটা n equals to 1 হয় না সেটাও বলা আছে সেখানে, সেই লেকচারটা একটু দেখে নেবে। এখানে আর কিছু বলছি না, জাস্ট আমি লাস্ট আরহেনিয়াস সমীকরণ দিয়ে এটা করব, শেষ করব। আরহেনিয়াস সমীকরণ তোমরা সবাই জানো, রিঅ্যাকশনের রেট, আরহেনিয়াস ইকুয়েশন, আরহেনিয়াসের সমীকরণ, সেটা এমপিরিক্যালি বলা যায় ইকুয়ালস টু a ইনটু e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। এই যে ea এইটা কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি, তাই তো? তাহলে এই এখান থেকে কি পড়তে পারে, এটা লগ নিয়ে নেবে, log k ইকুয়ালস টু কি হয় log a মাইনাস ea বাই 2.303 RT। দেখো অ্যাকচুয়ালি ই আছে, তাহলে ln নিতে হয়, তাহলে ln মানে ln এর বেস ই হয়, তার মানে 2.303, তাহলে ln থেকে লং এ বলে এইটা আসলো। আমি একটু স্টেট জাম দিলাম, কিন্তু বুঝতে পারছো তোমরা কেন আসলে? এটা একদম ইজি, কিচ্ছু নেই এর মধ্যে, ঠিক আছে? তাহলে এই যে সমীকরণ, এখান থেকে বিভিন্ন টেম্পারেচারে, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে কি করা হয়, যদি নেওয়া হয় টি T1 উষ্ণতায় যদি রিঅ্যাকশনের রেটটা K1 হয়, আর T2 উষ্ণতায় যদি রিঅ্যাকশনের রেটটা K2 হয়, অর্থাৎ দুটো সেম রিঅ্যাকশন, তার মানে এটা সেম আছে, এটাও যা ছিল এটার কোনো পরিবর্তন, শুধু টেম্পারেচারের ফলে রেট কনস্ট্যান্টটা চেঞ্জ হচ্ছে, তার ফলে ইকুয়েশনটা কেমন হবে সেইটা কিন্তু মনে রাখবে। সেটা হয় লগ, করা যায় এখানে বসাবে k1 log k1 equals to log a minus ea by 2.303 RT1 আর log k2 equals to log a minus ea by 2.303 RT2। এবার এদের দুজনের মধ্যে বিয়োগ করবে, তাহলে সেটা করলে log k2 by k1 that is equals to হয়ে যায় ea by 2.303 আর T2 minus T1 by T1 T2। এইটা দিয়েই বিভিন্ন অঙ্ক পড়তে পারে, এখান থেকে উল্টো পাল্টা
ঘুরিয়ে ফিরিয়ে কিছু দিতে পারে, অ্যাক্টিভেশন এনার্জি এখানে, এইগুলো জাস্ট একটু মনে রাখবে বেসিক্যালি। আরএনএস ইকুয়েশন, আর এই যে জায়গাটা থেকে কিন্তু ভাইটাল nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিল করে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সেটা। তারপরে অধ্যায়ু দিয়ে ফার্স্ট অর্ডার রিয়াকশনের সমীকরণটা মনে রাখবে, তারপরে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হয় তাদের গ্রাফগুলো মনে রাখবে। এইগুলোই মোটামুটি কাজে লাগে এখানে, তেমন কিছু নেই। একজন বলেছিল যে লেকচারটা দিতে, সেই জন্য আমি দিয়ে দিলাম। অলরেডি একটা ছিল এরকম অনশট টাইপ, না থাকলেও দুটো ভাগ করে ছিল, কিছুটাই ছিল, মানে এই চ্যাপ্টারের প্রায় অনেকটাই কভার করে দেওয়া হয়েছিল। কম্পিটিটিভ কেমিস্ট্রি বা এসএলএসটি কেমিস্ট্রির জন্য লেকচারটা দেওয়া হয়েছিল, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর একটা অনশট ভিডিও থাকলো নিট বা ডাব্লিউবিজিএ এর জন্য। আজকের লেকচার এই পর্যন্ত, জাস্ট একটা রিভিশনের জন্য এটা, যারা নতুন পড়ছো তাদের জন্য নয়, তাদের জন্য আরো ডিটেলসে পড়তে হবে। এটা তাদের জন্য যারা অলরেডি পড়ে ফেলেছো তাদের রিভাইজের জন্য, তারা রিভিশনের জন্য এটা দেখতে পারো, ঠিক আছে? যারা নতুন পড়ছো তাদের কিন্তু এটা নয়, তার জন্য তাদেরকে আরো ডিটেলসে বুঝতে হবে, আরো ধরে ধরে বোঝাতে হবে, কারণ একদিনে এটা পড়ানো হয়েছে। কারণ একটা কেমিক্যাল কাইনেটিক্স বোঝাতে গেলে অন্তত 5টা 6টা লেকচার লাগে। আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না।